বিধায়ককে দেখি বা পার্লামেন্টে এমন অনেক সাংসদদের দেখি যারা দিনের পর দিন পার্লামেন্টে যান না, দিনের পর দিন বিধানসভায় যান না। আর আমরা আমাদের পার্টির যিনি চেয়ারম্যান সেই একজন বিধায়ককে দেখছি যে প্রত্যেকটা বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করেন এবং যাকে চুপ করিয়ে রাখা যায় না। তিনি কথা বলেন, একটার পর একটা কথা বলেন, একটার পর একটা প্রশ্ন করেন। তিনি কৃষকদের কথা বলেন, তিনি শ্রমিকের অধিকারের কথা বলছেন, তিনি আদিবাসীদের অধিকারের কথা বলছেন, তিনি মেয়েদের অধিকারের কথা বলছেন। এটাই আইএসএফ এর বৈশিষ্ট্য। এইটা আমার ভাবতে খারাপ লাগে যে কেন কেন উল্টো দিকে যে পার্টিরা আছে তারা কিছু শিখতে পারে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা, আমাদের এই পাশের ঘটনা সন্দেশখালী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি নাকি সব জায়গায় ছুটে যান, অথচ তিনি একদিনের জন্য সন্দেশখালী যেতে পারলেন না। আবার এই কথা যারা বলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই কথা যারা বলছে বিজেপি, তাদেরই দলের যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু যখন মণিপুরে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে সেখানে তিনি একদিনও যাওয়ার সুযোগ পেলেন না। আমরা এইরকম একটা দেশে বাস করছি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাওয়ার টাইম পান না, আমার দেশের প্রধানমন্ত্রী মণিপুর যাওয়ার টাইম পান না, অথচ আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের পার্টির চেয়ারম্যান প্রত্যেকটা জায়গায় যান, সমস্ত জায়গায় ছুটে দাঁড়ান, যে কোনো মানুষের অধিকারে আন্দোলনের পাশে দাঁড়ান। এবং আমরা এটাও গর্ব করে বলতে পারি যে আইএসএফ এর সমস্ত নেতৃত্বরা যেখানে যে কোনো অন্যায় হবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে। কারণ আইএসএফ এর রাজ্য নেতৃত্ব, আপনাদের দেগঙ্গার অবজারভারও আছেন শাওন, আমাদের বিধায়ক, আমাদের রাজ্য কমিটি আরো সদস্যরা আছেন, আমাদের 88 জন কর্মীরা রয়েছেন যারা 42 দিন জেল খেটেছিলেন হাসতে হাসতে। ওই 42 দিনে কিন্তু অনেক অফার এসেছিল, টাকা পয়সার কিছু অফার ছিল, ক্ষমতার যে রফা হয়ে যাক, কিছু মন্ত্রিত্ব, কিছু অন্যরকম ক্ষমতা, যে ক্ষমতার বিনিময়ে কিন্তু অন্যান্য অনেকে যেভাবে সারেন্ডার করেছে, যেভাবে হার মেনে গেছে, আমাদের পার্টির নেতৃত্বরাও কিন্তু হার মানতে পারতেন, কিন্তু তারা হার মানেননি বলে আজকে আইএসএফ প্রত্যেকটা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে গেছে। আজকে আইএসএফ এটা বুঝিয়ে দিয়েছে যে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির উল্টো দিকে দাঁড়িয়ে যদি একমাত্র কোনো লড়াকু শক্তি থেকে থাকে, একমাত্র যদি কথা বলার মতো কোনো শক্তি থেকে থাকে, সেটা একমাত্র আইএসএফ, অন্য কোনো দিক দিয়ে কোনো বিকল্প পার্টি নেই। সেটাই আজকের সময় বুঝিয়ে দিচ্ছে। আজকে আপনারা যারা আছেন, আমরা জানি সামনেই 1 জুন লোকসভা ভোট। বারাসাত কেন্দ্রের বুক থেকে আইএসএফ এর যে ঢেউ উঠেছে, আজকে দেগঙ্গার বুকে এই জনসভা, কার্তিকপুরের আগামী দিনেও এরপর পরপর অনেক জনসভা চলবে, পথসভা হবে। কিন্তু পথসভা জনসভা যাই চলুক না কেন, তার সঙ্গে সঙ্গে যেটা আছে, আইএসএফ এর প্রত্যেক কর্মীর মধ্যে যে ভালোবাসা রয়েছে, নেতৃত্বদের প্রতি যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসাই আইএসএফ এর শক্তি। যত টাকা, যত প্রচার, যত অন্য কিছু বিরোধীরা ছড়াক না কেন, কোনো কিছু শক্তি নেই এই ভালোবাসাটাকে মেরে ফেলার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ দিদিকে। দিদি এই বাংলায় বিজেপি এবং টিএমসি যে আতাত সেই কথা বলছিলেন। আজকে এই বাংলার হিটলার রানীর তার যে শাগির আছে, তারা যখন হিন্দু পাড়ায় যায়, সেখানে গিয়ে হিন্দু ভাইদের সঙ্গে বলে আইএসএফ হলো বিজেপির দালাল, বলে মুসলিম পার্টি। হিন্দু ভাইদের কাছে গিয়ে বলছে আইএসএফ মুসলিম পার্টি, আর যখনই মুসলিম পার্টি ঢুকছে তখন বলছে বিজেপির দালাল। আরে ভাই, কারোর যদি জন্ম নিয়ে প্রশ্ন করতে হয়, আগে নিজের জন্মে ঠিক থাকতে হবে, তবেই অন্যের জন্মের কথা বলতে হবে। আপনার জন্মই তো আরএসএস থেকে, আপনি বলছেন আইএসএফ বিজেপির দালাল। সুতরাং বলার আগে ভেবে বলুন। আর সেই সমস্ত নেতাদের কথা বলছি যারা কিনা একটু কথা হলেই বলছেন দেখে নেব। একটাবার ভাবুন, অনুব্রতর মতো যদি বাঘ পেঁয়াজ জেলে গিয়ে বসে থাকতে পারে, আর এই টিএমসি দলের সেকেন্ড ইন কমান্ড পার্থ যখন মমতা দিকে ফোন করেছিল, তিনি ফোন তোলেননি, আর আপনি তো 2 টাকার নেতা। সুতরাং কথা বলার আগে সাবধানে বলবেন। এটাই হলো আইএসএফ। আইএসএফ হয়তো আপনাদের সঙ্গে শক্তির লড়াই দেখাবে না, কিন্তু 3 টাকার কলমের লড়াই দেখিয়ে জেল খাটিয়ে ছেড়ে দেবে। এটার নাম আইএসএফ। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, সায়ম্বা জিন্দাবাদ, তাপস ব্যানার্জি জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন রাজ্য কমিটির সদস্য ও দেগঙ্গার নির্বাচনী অবজারভার শ্রী শাওন দাস মহাশয়। শ্রী শাওন দাস মহাশয়কে বলবো তার মূল্যবান বক্তব্যটুকু আমাদের সামনে তুলে দেওয়ার জন্য।
হ্যালো, উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমার সমস্ত সাথীরা, আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, এইখানে আমার বাঁদিকে অনেকটা জায়গা ফাঁকা আছে, আপনারা বসে যান, মিটিংটা সুশৃঙ্খল হোক। রাস্তার ওইখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়ালে এখানেও দাঁড়াতে পারেন, বসলে এখানেও পারেন। দয়া করে এই মিটিংটাকে সুশৃঙ্খল করুন। রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে, তাদেরকে সহযোগিতা করুন, ওইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। বারবার আমি বলছি, ভলান্টিয়ারদের বলছি, আপনারা তাদেরকে সাথে করে এইখানে নিয়ে আসুন। আপনাদের প্রত্যেককে বলছি, রাস্তাতে যারা আছেন একটু দয়া করে আমার বাঁদিকে আসুন। এই জায়গাটা ফাঁকা আছে বেশ খানিকটা। হ্যাঁ, চলে আসুন, চলে আসুন, এখানে বসুন। যাই হোক, আমাদের বারাসাত লোকসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মাননীয় তাপস ব্যানার্জি, তাপস দা প্রায় এসে গেছেন, উনি ঢুকছেন, কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে স্বাগত জানাবো। ততক্ষণে আমি কয়েকটা কথা দিয়ে শুরু করি। আচ্ছা, আমাদের প্রার্থী এসে গেছেন, ঢালাই রাস্তাটা একটু খালি করতে হবে, ঢালাই রাস্তাটা খালি করতে হবে। স্লোগান দাও, স্লোগান দাও। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, তাপস ব্যানার্জি জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব ইনকলাবে জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব ইনকলাবে জিন্দাবাদ, তাপস ব্যানার্জি জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, তাপস ব্যানার্জিকে স্বাগত জানানো হচ্ছে। আরেকবার তাপস দা, এদিকে এদিকে, তাপস দা জিন্দাবাদ। ভলান্টিয়ার্স যারা আছো, তোমরা তোমাদের জায়গায় চলে যাও, বসে পড়ুন সবাই। এবং রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমি বারে বারে আবারও বলছি, যারা যে কজন রাস্তাটা গার্ড করে রেখেছেন, দয়া করে সামনে আসুন, সামনে চলে আসুন। আচ্ছা, আমার বক্তব্য আমি শুরু করছি, সংক্ষেপে বলবো, কারণ আমাদের পার্টির চেয়ারম্যানও এসে গেছেন, প্রায় আসছেন। আমার সমস্ত সংগ্রামী সাথীরা, এবারে এই 2024 সালে দীর্ঘ 13টা বছর যে রাজনৈতিক দলটাকে এই বাংলায় আমরা দেখলাম, তাকে এক কথায় একটি দুর্বৃত্তের দল বললে ভুল হয় না। ভুল বলেছি ভাই কিছু? 13টা বছর ধরে একটা দুর্বৃত্তের দল এই বাংলাকে শাসন করেছে, শাসন করে চলেছে। তার শাসনকালে তারা একে একে একটা স্বৈরতান্ত্রিক সরকার স্থাপন করেছে, যেখানে বিরোধীদের কথা বলার অধিকার নেই, বিরোধীদের ভোট করার অধিকার নেই, বিরোধীদের নির্বাচনে লড়বার অধিকার নেই। ভোট লুট থেকে শুরু করে বিরোধী সমস্ত নেতৃত্ব কর্মীদের ওপর অত্যাচার, জুলুম, এমনকি প্রশাসনকে দিয়ে বিনা কারণে, বিনা অন্যায়ে কেসের পর কেস দিয়ে জেল খাটানো, এই জিনিস এই বাংলা বিগত 13 বছর ধরে দেখেছে। এই বাংলা বিগত 13 বছর ধরে আর কি দেখেছে? দেখেছে
যে সংবিধানের 21-এর ক ধারায় আমাদের মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, বাচ্চাদের শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার মৌলিক অধিকার, যে সংবিধানের মৌলিক অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না, এটা আমাদের শতপ্রদত্ত, এটাকে কেউ কাটতে পারে না, সেই অধিকারকে কেড়ে নিয়েছে চাকরি চুরির মতো জঘন্য দুর্নীতি করে। আমরা এই 13 বছর ধরে দেখতে পেয়েছি যে বাচ্চাদের শিক্ষার অধিকার, মৌলিক অধিকার, এই অধিকারকে কেড়ে নিয়েছে এই দুর্বৃত্তের দল। 13 বছর ধরে শাসন করেছে এই বাংলায়। আমরা দেখেছি খাদ্যের অধিকার, এও আমাদের মৌলিক অধিকার, সেই খাদ্যের অধিকারকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে, মানুষের কাছ থেকে, মুখ থেকে কেড়ে নিয়েছে এই 13 বছর ধরে শাসন করা সরকার। এই আমাদের জেলার নেতা, এই উত্তর 24 পরগনা জেলার বড় তাবড় নেতা, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাদেরকে আমরা চালচোর বলি। আমি বলি চালচোর বললে কম বলা হবে ভাই। চালচোর তো চাল চুরি করে যখন তখন, আর এরা চুরি করেছে কখন? যখন লকডাউনের মতো একটা স্বৈরাচারী কানুন দেশের মধ্যে নিয়ে এসে কোটি কোটি মানুষের জীবনকে বিপন্ন করে দেওয়া হলো, যখন আমফানের মতো ঝড় এসে মানুষের জীবনকে পর্যুদস্ত করে দিল, তখন সেই সময়ে মানুষের যখন সবকিছু শেষ, যখন সেই সময় খাদ্যের প্রয়োজন, সেই সময় এই অপদার্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী চাল চুরি করেছিল। এদেরকে চালচোর বললে কম বলা হয়, এদের থেকে বড় ক্রিমিনাল আর সারা পৃথিবীতে নেই। এই বাংলায় এই 13 বছর আমাদের বলতে লজ্জা হয় যে এই 13 বছর ধরে আমরা এই পশ্চিম বাংলার মাটিতে এই ধরনের চালচোরদের, এই ধরনের মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যে সরকার, সেই সরকারকে দেখে চলেছি। এই মৌলিক অধিকার কেড়ে নেওয়া যে কোনো সরকার 13 বছর ধরে করতে পারে, মানুষের জীবনকে তছনছ করে ফেলতে পারে। আমরা দেখলাম সন্দেশখালীতে কি ঘটনা ঘটালো, কতটা সত্যি কতটা জল এ বিতর্কে আমি যাব না, কিন্তু একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যেখানে সেখানে শেখ শাহজাহানের মতো নেতৃত্বরা বিরোধীদের গলা টিপে মেরেছে, কাউকে কোনো কথা বলতে দেয়নি। বিরোধিতা ছাড়া গণতন্ত্র হয় না, বিরোধীদের ছাড়া গণতন্ত্র হয় না। বাক স্বাধীনতা ছাড়া সংবিধানের অস্তিত্ব নেই। বাক স্বাধীনতা সংবিধানের 19 নম্বর ধারায় আবার মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছে এই 13 বছর ধরে তৃণমূল কংগ্রেসের মতো একটা দুর্বৃত্তের সরকার। এই সরকারকে আর মানা যাবে ভাই? এই সরকারকে আর কখনো অ্যাকসেপ্ট করা যাবে এই বাংলায়? আর এই সরকারটা থাকলে আমাদের পক্ষে বাংলায় থাকা, টিকে থাকা, বেঁচে থাকা সম্ভব হবে? হবে না। এই 13 বছর ধরে এই দুর্বৃত্ত চালিয়ে যাওয়া সরকারটাকে এবার বিদায় দেবার পালা, এবার বিদায় দেবার পালা এসেছে। সেটা এই সরকারটাও বুঝতে পেরেছে, এই দলটিও বুঝতে পেরেছে, আমরা সবাই জানি। এবার যারা আগে এই দলটিকে ভোট দিতেন, তৃণমূল কংগ্রেস, এখন তারা ভাবছেন এবার কাকে দেব। এ তো সাংঘাতিক অবস্থা ক্রিয়েট করে দিয়েছে। হাইকোর্টকে এমন একটি রায় দিতে হয়েছে, আমাদের মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ, তিনি তার রায়ে কি বলেছেন? 26,000, প্রায় 26,000 চাকরি বাতিল করে দিয়েছেন। এরকম রায় আগে পশ্চিমবাংলা কোনোদিন দেখেনি। এই প্রথমবারের জন্য শিক্ষকদের, এতজন শিক্ষকদের চাকরি বাতিল হলো। এই মন্ত্রিসভাকে আমরা ধিক্কার জানাই। এই মন্ত্রিসভার মধ্যে একজন চোর, তিনি জেলে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে। আমরা বুঝতে পারছি এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু কাকে দিয়ে একে আটকানো যাবে? কাকে? কেউ মনে করছেন কেন্দ্রে অবস্থানকারী, কেন্দ্র সরকারে শাসনকারী বিগত 10 বছর ধরে যে দলটি ক্ষমতায় আছে, ভারতীয় জনতা পার্টি, বিজেপি, তাকে দিয়ে নাকি এই তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে। কেউ এটা মনে করছেন। আমার কয়েকটি কথা এই বিষয়ে বলবার আছে। এইবার
একটি কথা বলবো, তৃণমূল কংগ্রেস স্বৈরাচারী, তারা বিরোধীদেরকে সহ্য করতে পারে না, তারা বিরোধী কোনো মতামতকে সহ্য করে না, বিরোধীদের ওপর মার ধর টর্চার এমনকি প্রশাসনকে দিয়েও বেআইনি কাজ করাতে এরা পিছপা হয় না। কিন্তু বিজেপি তারা কি করছে, তারা কি করেছে? এরা তো ভোট লুট করেছে। আর বিজেপি কি করতে চেয়েছে? 2023 সালের মার্চ মাস সুপ্রিম কোর্টে একটি রায় হলো নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত রায়। আমার সংবিধানের 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব আছে, ক্ষমতা আছে কন্ট্রোল করবার, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, সমস্ত রাজনৈতিক দল সমস্ত ক্যান্ডিডেট যাতে তার মনের মতো করে প্রচার করতে পারেন, এইটা দেখভাল করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই নির্বাচন কমিশনের যারা নির্বাচন কমিশনার হন, সেই সংক্রান্ত রায়ে সুপ্রিম কোর্ট আগের বছর 2023 সালের মার্চ মাসে বললেন যে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন 3 জন ব্যক্তি। 3 জন কারা কারা? একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয় আমাদের পার্লামেন্টের বিরোধী দলনেতা। তাহলে কি হলো? এক হলো, শাসক পক্ষে এক দল, বিরোধী পক্ষে এক দল। আর 3 নম্বর জন তিনি হবেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি নিরপেক্ষ। অতএব ব্যাপারটা নিরপেক্ষ হলো। 3 জনের মধ্যে একজন শাসক পক্ষের, একজন বিরোধী পক্ষের, আর একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিরপেক্ষ। অথচ সেই 2023 সালের মার্চ মাসের রায়টাকে বদলে দিয়ে 2023 সালের ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে এই বিজেপি সরকার প্রায় 150 জন এমপিকে, 150 জন সাংসদকে সাসপেন্ড করে দিয়ে একটি আইন প্রণয়ন করলো, যেখানে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে হ্যাঁ 3 জনই থাকবেন, কিন্তু 3 জনের মধ্যে কে কে থাকলেন? প্রধানমন্ত্রী থাকলেন, বিরোধী দলনেতা থাকলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বাদ গেলেন। বাদ গিয়ে তার বদলে কে এলেন? একজন কোন ক্যাবিনেট মন্ত্রী, মন্ত্রিসভা থেকে। অর্থাৎ কি দাঁড়ালো? 2 জন শাসক পক্ষের হয়ে গেল, 1 জন বিরোধী পক্ষের। এবং তারপরে নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো। তৃণমূল কংগ্রেস তো ভোট লুট করে, আর এরা নির্বাচন কমিশনকেই নিজের করায়ত্ত করে ফেলতে চায় এই বিজেপি। আমাদের ভাবার আছে এই নির্বাচন কমিশনের প্রথম বক্তব্যে, যে প্রথম বক্তব্য ছিল, সেই বক্তব্যে যেদিন ভোট ঘোষণা হয় সেদিন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে কোন রকম সাম্প্রদায়িক ঘৃণার, কোন রকম জাতিগত ঘৃণার কথাবার্তা বলা যাবে না। আপনারা সবাই বসুন, ভাইজান এলে আমি ঘোষণা দেব, আমি এখান থেকে ঘোষণা দেব, চিন্তা নেই। নওশাদ ভাইজান যখন আসবেন, আমাদের প্রিয় চেয়ারম্যান, আমি এই মঞ্চ থেকে ঘোষণা দেব। বসুন। এবার আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি উপস্থিত হয়েছেন, আমরা সবাই স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানাবো। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, তাপস ব্যানার্জি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি স্যার জিন্দাবাদ, শানদার জিন্দাবাদ। রেখে দাও। আমরা স্বাগত জানালাম আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাকে। তো যেটা বলছিলাম আমি, এই তৃণমূল তো ভোট লুট করে, আর যে বিজেপি যারা ভাবছেন বা ভাবছিলেন যে এই বিজেপিকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকাবো, আসলে এই বাংলায় বহু মানুষ বিজেপি করেছেন তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেসই দায়ী, কারণ তৃণমূল কংগ্রেসের অত্যাচার থেকে, স্বৈরাচার থেকে, দুর্নীতি থেকে বাঁচার জন্য
তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, বিজেপিকে মনে করেছিলেন এই দলটা দিয়ে বোধহয় আমরা বাঁচব। এই বিজেপি নির্বাচন কমিশনকেই নিজের করায়ত্ত করে ফেলতে চায়। আমি বলি, সুপ্রিম কোর্টের মাস দুয়েক আগে একটি ঐতিহাসিক রায় ইলেকটোরাল বন্ড সংক্রান্ত আমরা সবাই দেখেছি, যেটা গোটা দেশের সাধারণ জনগণের সামনে বিজেপির যে কি চরম দুর্নীতি সেটাকে সামনে এনে দিয়েছে, তাদের মুখোশকে খুলে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি, আমরা চোখের সামনে সেই জিনিসটা দেখতে পেয়েছি। কয়েকটা উদাহরণ খালি আমি দেব। এক নম্বর, আমরা জানতাম যে বড় বড় রাজনৈতিক দলগুলোকে বড় বড় কোম্পানিগুলো চাঁদা দেয়, চাঁদা দেওয়ার পিছনে তাদের কিছু স্বার্থ থাকে। কিন্তু আগে নিয়ম ছিল সেই কোম্পানিগুলো চাঁদা দিতে পারবে যাদের ব্যবসায় লাভ থাকে, প্রফিট থাকে। সেই যে লাভ হলো তার 7.5% পর্যন্ত টাকা তারা কোনো রাজনৈতিক দলকে দিতে পারবেন। এবং জনগণের জানার অধিকার ছিল যে কোন রাজনৈতিক দলকে কোন কোম্পানি টাকা দিচ্ছেন। কারণ আমার আপনার জানার এই অধিকার আছে। আমার আপনার ভোটে যদি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, তাহলে তারা কার থেকে টাকা নিয়ে দরজার পেছন দিয়ে কি কি পলিসি চালু করছে সেটা জানবার অধিকার আমার আপনার প্রত্যেকের আছে। এটা ছিল। কিন্তু 2017 সালে পার্লামেন্টে এই ইলেকটোরাল বন্ড নামক একটি আইন পাশ হলো, যাতে বলা হলো যে এখন আর কেউ জানতে পারবে না গোপনে যে কোনো বড় বড় কোম্পানি বড় বড় রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিতে পারবে। কত চাঁদা দিচ্ছে, কখন দিচ্ছে, এগুলো সাধারণ মানুষ আর জানতে পারবেন না, কেউ জানতে পারবে না। সেটা করবার পর দেখা গেল 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরেরও কম সময়ে বিজেপি রাজনৈতিক দলটি যে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আছে, প্রায় 8.5 কোটি টাকার কাছাকাছি, প্রায় 8.5 কোটি টাকার কাছাকাছি, অফিসিয়াল ফিগারটা 6.5 কোটি, পরে আরো বার হয়েছে, প্রায় 8.5 কোটি টাকার কাছাকাছি তারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়েছেন। আমরা বলবো, সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, তারপরে শাক দিয়ে মাছ ঢাকতে বোঝানো হচ্ছে যে ঠিক আছে, বড় বড় কোম্পানির কাছে টাকা আছে, রাজনৈতিক দল ক্ষমতা আছে, তাকে টাকা দিচ্ছে, তাতে আমার আপনার কি? সাধারণ জনগণের তাতে কি আসে যায়? কোথায় আসে যায় জানেন? কোথায় আসে যায়? আচ্ছা, আমি নামটা খেয়াল ছিল না। গুজরাটের একটি ওষুধের কোম্পানি, সাইলাস জ্যাপটো তার নাম, সেই কোম্পানির ওষুধ খেয়ে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছিলেন। আমি একদম এক্সট্রিম উদাহরণটা দেব, কতটা সাংঘাতিক সবাই একটু শুনবেন। সেই ওষুধের কোম্পানির ওষুধ খেয়ে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়লেন বিহারের একটি হসপিটালে ভ্যাকসিন নিয়ে। সেই হসপিটাল থেকে রিপোর্ট গেল, চিঠি গেল যে এই ওষুধের কোম্পানি থেকে ওষুধ ছাড়া বন্ধ হোক, মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। তা সত্ত্বেও দেখা গেল যে ড্রাগ কন্ট্রোল বোর্ড তাদেরকে কোনো রকম বাধা দিচ্ছেন না। তারা সেই ওষুধ তারা বিক্রি করেই যাচ্ছেন, তারা সেই ওষুধটা বিক্রি করেই যাচ্ছেন। কি করে হচ্ছে? ওই হসপিটাল চিন্তিত হয়ে পড়ল যে ওষুধ খেয়ে, কারণ আমাদের ড্রাগ কন্ট্রোল বোর্ড আছে, ড্রাগ কন্ট্রোল বোর্ড একটা ওষুধের স্যাম্পেল চেক করে মানুষের সেই ওষুধ খেয়ে কোনো ক্ষতি হবে না তারপরে ওষুধ মার্কেটে ছাড়তে দেয়। সেই কোম্পানি ওষুধ বিক্রি করার ছাড়পত্র পায়। যদি সেই ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটাল থেকে রিপোর্ট যায়, তাহলে সেই ড্রাগ কন্ট্রোল বোর্ড তাদের ওষুধ বিক্রি করা সাময়িকভাবে আটকে দেয়। কিন্তু সেই ওষুধের কোম্পানিটাকে আটকানো হলো না। আজকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে, তাতে কি দেখা গেছে জানেন? ওই সময় যখন ওই ওষুধের কোম্পানিটাকে, যে ওষুধ খেয়ে, ওই কোম্পানির ওষুধ খেয়ে সারা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়ছেন,
সেই ওষুধের কোম্পানিকে বন্ধ করার জন্য হসপিটাল থেকে নির্দেশ গেছিল। সেই ওষুধের কোম্পানি কোটি কোটি টাকা বিজেপির ফান্ডে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দিয়েছে এবং তার বিনিময়ে ওই ওষুধকে চালাতে দেওয়া হয়েছে। ধিক্কার জানান এই বিজেপিকে। আমার আপনার জনগণের প্রধান শত্রু যারা ভোট পাওয়ার জন্য নিজেদের ফান্ডে টাকা আনার জন্য ওষুধকে, বিষাক্ত ওষুধকে মানুষ মরে যাক সেটাও পরোয়া করে না, এই রাজনৈতিক দলকে দ্বিতীয়বার ক্ষমতায় আনবেন কিনা মানুষ ভাবছেন। ওরা যতই বলুক, বিজেপি বলছে না, শোনা যাচ্ছে না আপকি বার 400 পার, লম্বা লম্বা কথা বলছে। আসলে যারা তৃণমূল কংগ্রেস থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিয়েছিলেন এক সময়, তারা বুঝে গেছেন, তারা ভাবছেন, তারা জানেন আসলে আপকি বার সোচ কে ইয়ার, আপকি বার সোচ কে ইয়ার। এবার মানুষ ভাবছেন যে এই দলটাকে আর কেন্দ্রীয় সরকারে যদি ক্ষমতায় আনা যায়, আমি উদাহরণ দিয়ে বলি, এই দলের এবং আরএসএস এর একজন প্রধান নেতৃত্ব শুরু থেকে ছিলেন সুব্রমণিয়াম স্বামী, সবাই নাম জানেন। বিজেপির একেবারে ফোরফ্রন্টে রাজ্যসভার এমপি ছিলেন। শুধু রাজ্যসভার এমপি বললে ভুল বলা হবে, তিনি আরএসএস এর প্রধান মুখ। সেই সুব্রমণিয়াম স্বামী, সবার কাছে ফোন আছে, ইউটিউব আছে, শুনে নিন। তিনি বলছেন যে এইবার যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে, তাহলে আগামীতে এরা আর নির্বাচনটাই করতে দেবে না। এই কথা তিনি বলে দিচ্ছেন। আমি আপনি না, কংগ্রেস না, কোন বিরোধী দল না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না, বলছে সেই দলের প্রধান মুখ, আরএসএস এর প্রধান মুখ সুব্রমণিয়াম স্বামী। আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী পরিষ্কার বলে দিচ্ছেন ইলেকটোরাল বন্ড হলো পৃথিবীর সব থেকে বড় স্ক্যাম, সব থেকে বড় দুর্নীতি যেটা বিজেপি ক্ষমতায় বসে করেছে। কি না করেছে। কেউ কেউ বলবেন ঠিক আছে, মানে বোঝানো হচ্ছে বড় বড় কোম্পানি তার টাকা নিয়ে বিজেপির মতো দলকে দিচ্ছে। ধরা যাক যে কোনো একটা কোম্পানি, যে কোনো ওই সাইলাস ক্যাডিলা সেই ওষুধের কোম্পানি, বা যে কোনো একটি কোম্পানি, যে কোনো একটা সান্টিয়াগো বলে একটি বিদেশি কোম্পানি, তিনি তার ফান্ড থেকে টাকা নিয়ে ধরা যাক 100 কোটি টাকা সত্যি তাই বিজেপির ফান্ডে দিয়েছেন। তাতে আমার আপনার কি? আমার আপনার তো কিছু না। আচ্ছা স্লোগান দাও। আমাদের প্রিয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব এসে গেছেন। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম, নওশাদ ভাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, 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 নওশাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নওশাদ ভাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। বলছি এইখান থেকে একটু সরে যাবেন আপনারা, বলছি একটু সরে দাঁড়ান। देखो देखो कौन आया, देखो देखो कौन आया, आईएसएफ जिंदाबाद, नौशाद भाईजान जिंदाबाद, देखो देखो कौन आया। আচ্ছা মঞ্চটাকে খালি করে দিতে বলবো। আচ্ছা
সকলকে অনুরোধ করছি, আমি আগেও বলেছি, ওই সাইডটাতে যারা আছেন আমার বাঁদিকে, আমার বাঁ হাতে প্রচুর জায়গা আছে, চলে আসেন। আমাদের সকলের প্রিয় পার্টির চেয়ারম্যান এসে গেছেন, সকলে আর ওই জায়গাটাতে মেন গেটের জায়গাটাতে ভিড় করবেন না, এই ধারটায় এগিয়ে আসবেন না, আপনাদের বারবার বলা হচ্ছে। বাঁদিকে বাঁদিকে বাঁদিকটাতে এসে যান। এই মঞ্চের এই সাইডে ডান দিকে যারা আছেন আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা আছেন, সকলকে বলবো এই জায়গাটা ক্লিয়ার করতে, এই জায়গাটা ক্লিয়ার করে দিন। তোমরা এগিয়ে দিতে চলো। চলো। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপে শেষ করব। এখন বক্তব্য হলো যেটা বলছিলাম, যে কেউ প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতেই পারেন যে বড় বড় কোম্পানিগুলো বড় বড় রাজনৈতিক দলকে ফান্ড দিচ্ছে, সাইলাস কেডিলা কথার কথা, সেই কোম্পানি যদি বিজেপির ফান্ডে টাকা দেয় তাহলে আমার আপনার কি? আমার আপনার এইটা সান্টিয়াগো একটি কোম্পানি, তারা ব্যবসা করছিল ট্যাক্স না দিয়ে, তারা যদি বিজেপির ফান্ডে টাকা দেয় 100 কোটি টাকা, আমার আপনার কি? আমার আপনার আসে যায় কোথায়? এইখানে আসে যায়। আমার আপনারও তো একটা ফান্ড আছে, সাধারণ জনগণেরও তো একটা ফান্ড আছে, সেই ফান্ডটা ট্যাক্সের টাকা থেকে আসে। সেই ফান্ড দিয়ে প্রাথমিক শিক্ষা, সরকারি স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, চাকরি, এই সমস্ত কিছুর টাকা সেখান থেকে আসে। যদি এমন হয় যে একটি বড় কোম্পানি সে যখন ট্যাক্স ফাঁকি দিচ্ছে তখন আমার আপনার টাকা সে মেরে দিচ্ছে, তার বদলে হ্যাঁ গেছিল সেই বন্ডের তথ্য যখন সামনে আসছে, দেখা যাচ্ছে সেই কোম্পানিটা বিজেপিকে 100 কোটি টাকার উপর চাঁদা দিয়েছে, তারপরে ইডি তার উপর সমস্ত মামলা তুলে নিয়েছে। অতএব আমার আপনার ট্যাক্সের টাকাকে ফাঁকি দিচ্ছে একটা কোম্পানি, কয়েক লক্ষ কোটি টাকার বেআইনি ব্যবসা চালাচ্ছে বড় বড় কোম্পানি বিজেপিকে ঘুষ দেওয়ার ভিতর দিয়ে। সেই জন্যেই ইলেকটোরাল বন্ডের মতো এত বড় স্ক্যাম। আর আমি বলি, এই বাংলায় যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, তারা ভেবেছিল তারা এত বিজেপির বিরুদ্ধে কথা বলে, ইলেকটোরাল বন্ড নিয়ে তো একটি কথাও তাদের মুখ থেকে বেরোয় না। কি করে বেরোবে? তারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 1600 কোটি টাকার ওপর খেয়ে আছে। বিজেপির পরে দ্বিতীয় স্থানে একটা আঞ্চলিক দল, কংগ্রেসও নেই, দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেসের মতোই আঞ্চলিক দলটা। এরা আটকাবে বিজেপিকে, এরা বিজেপির বিরুদ্ধে ইলেকটোরাল বন্ডের বিষয় নিয়ে কোনো কথা বলতে পারছে না। আসলে বিজেপি তৃণমূলকে অনেকে বলেন এক, হ্যাঁ তাদের আচার আচরণ এক, কথাবার্তা এক, কিন্তু একটা লড়াই আমরা দেখতে পাই আমাদের সামনে, পাই তো দেখতে, দেখায় এ ওর বিরুদ্ধে। আসলে একটা লড়াই আছে, সেই লড়াইটা এজন্য নয় যে আমি জনগণের কত ভালো করব, তার লড়াইটা হলো তারা দুজনই বড় বড় কোম্পানির কাছে দেখায়, কর্পোরেটদের কাছে দেখায়, আমি কত বড় তোমার দাস হব, আমি কত বড় তোমাকে সেবা করতে পারবো। তৃণমূল দেখায় যে আমি বেশি করে বড় বড় কর্পোরেটের, বড় বড় কোম্পানিগুলোর সেবা করে সাধারণ মানুষকে শেষ করে দেব, আর বিজেপি দেখায় আরো ভালো করে করতে পারবো আমি। তাদের মধ্যে লড়াইটা শুধু এই জায়গায়, আর কোথাও নেই, আর বাকি সমস্ত জায়গাতে মিল। এবার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে কারা আছে, কারা লড়াইটা দিচ্ছে এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, এই দেগঙ্গার মধ্যেই আমি যদি বলি, পঞ্চায়েতগুলোতে দেখুন কোন পঞ্চায়েতে তৃণমূলের এই দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে বিজেপি শক্তিশালীভাবে ফাইট দিচ্ছে, কোথাও নেই। যদি একমাত্র ফাইট দিয়ে থাকে, একমাত্র লড়াই চালিয়ে থাকে এই দুর্নীতির বিরুদ্ধে, সেটা যতটা সুযোগ সাধারণ মানুষ দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর কেউ নয়, আর কেউ তৃণমূলের বিরুদ্ধে এই লড়াইটা দিতে পারছে না। আগামী দিনে লড়াইকে সংহত করতে
সবাই বুঝে গেছে বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কারা দাঁড়িয়ে আছে। যারা 21 সালে বিজেপিকে আটকাতে তৃণমূলে ভোট দিয়েছিল তারাও এখন বুঝতে পেরেছেন এই তৃণমূলের জন্য এবার বিজেপি গোটা বাংলায় থাবা গেড়েছে। আবার একই সাথে যারা ভেবেছিল যে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে আপাতত বিজেপিতে যাই, তারা বুঝে গেছেন তার বাচ্চার ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ তছনছ হয়ে যাবে এই বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে। এই দু অংশের মানুষ যারা বিকল্প খুঁজছেন তারা বিকল্প পেয়ে গেছেন। এই বারাসাত লোকসভায় একমাত্র বিকল্প ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তাপস ব্যানার্জি। তাকে বিপুল ভোটে খামচিহ্নে জয়যুক্ত করে বারাসাত লোকসভা বুঝিয়ে দেবে যে আমাদের লড়াই অনেক বড়, আমাদের লড়াই এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমাজ বদলের লড়াই। যে লড়াই পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের পার্টির চেয়ারম্যান ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে গোটা বাংলার কোটি কোটি মানুষ এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। অত সহজে ভয় দেখিয়ে এই লড়াই থামানো যাবে না, এই লড়াই চলবে, আগামী দিনে চলবে। আমার পাশে, আমি জাস্ট একটা কথা বলে শেষ করব, আমার পাশে এই যে ভাই আছে ওর নাম সুজন, আমারই গ্রাম পঞ্চায়েতের ছেলে, বড় বড় সব বারাসাত হসপিটালের কথা বলে যারা যে প্রাক্তন এমপিরা, বিদায়ী এমপিরা বড় বড় কথা বলে, তাদের দেখে নেওয়া উচিত সরকারি হসপিটালে ভর্তি না হতে পারার জন্য ক্যান্সারে এই ছেলেটার একটা পা বাদ গেল। এরা আবার লজ্জা করে না, এরা আবার সরকারি নিয়ে স্বাস্থ্য নিয়ে কথা বলে, আওয়াজ দেয়, ধিক্কার জানান। আর এই ছেলেটাকে দেখুন দলটাকে কত ভালোবাসলে এই অবস্থাতে মঞ্চে উপস্থিত, আপনাদের মাঝখানে উপস্থিত এতক্ষণ ধরে ওনাকে সম্মাননা জানান একটা হাততালি দিয়ে। এরাই আমাদের প্রকৃত সৈনিক। আমাদের দলটা মানুষের দল, সাধারণ মানুষ। আজকে যারা সামনে আছেন তাদের ক্ষমতায়নের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে, কোনো নেতার পকেট ভরার জন্য, কোনো নেতার ক্ষমতায়নের জন্য নয়। সাধারণ মানুষের এই লড়াই চলবে। আমার পাশে ডন ভাই আছে, আমাদের খেজুরডাঙ্গার ছেলে, তাকে মেরে হাত ভেঙে দিয়েছে, তারপরেও আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সবাই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। লড়াই দিতে পারলে তৃণমূলের বিরুদ্ধে এরাই দেবে, এরাই আগামী দিনের সৈনিক। আপনারাই সৈনিক, আপনাদের ক্ষমতায়নের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়বে। আমার বক্তব্য আমি এইখানেই শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ রাজ্য নেতৃত্ব এবং দেগঙ্গার নির্বাচনী অবজারভার শ্রী শাওন দাস মহাশয়কে। এখন যেহেতু আমাদের মধ্যে আমাদের জাত যুব সমাজের আইকন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের বারাসাত লোকসভার প্রার্থী মাননীয় প্রার্থী শ্রী তাপস ব্যানার্জি মহাশয়। আজকের এই সমাবেশে দীর্ঘক্ষণ ধরে আপনারা হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন আমাদের পার্টির চেয়ারম্যান, যুব সমাজের আইকন, একমাত্র বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকীর অপেক্ষায় ছিলেন আপনারা। তিনি এসে গেছেন। আমি প্রার্থী, সমস্ত কথা বলবেন ভাইজান, আমি শুধু দুটো কথা বলবো, সময় নেব না, ভাইজান চলে যাবেন, আমাকে অন্য প্রোগ্রামে যেতে হবে। শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, 2021 সালে আপনারা দেখেছেন আমাদের পার্টির চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক হয়েছিলেন। 3 বছর ধরে নতুন বিকল্পের সন্ধানে তিনি কি লড়াইটা করেছেন, বিধানসভার বুকে দাঁড়িয়ে, এটার দ্বারা প্রমাণিত হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা নতুন দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। কোন বাইনারি পলিটিক্সের জায়গা নেই। যারা এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিভিন্নভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ওসব নিজেরা বুঝে গেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়
যে সিবিআই ইডি আজও টিভির পর্দায় যাদেরকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি কেন লাগানো হয়নি? আমার প্রতিদ্বন্দ্বী কোন ব্যক্তি এখানে নিশ্চয়ই সেটা দেখেছিলেন আপনারা। তা সিবিআই ইডি তাকে ধরলেও না, আবার উল্টো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট করে দিলেন। এইকে কি আপনারা ভোট দেবেন? দেবেন কি আপনারা? যদি না দেন তাহলে আমি একটা আবেদন করব, আমার পার্টি, আমি নিজে ক্যান্ডিডেট এখানে, আমার পার্টি সিদ্ধান্ত অনুযায়ী আমাকে এখানে পার্টি দাঁড় করিয়েছে। আমাদের ভাইজান বলবেন আপনাদের কাছে যে আমাদের পার্লামেন্টে গিয়ে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলে আমি কি করব? আমি দুটো কথা বলে আমার সব বক্তব্য শেষ করব। এক, এতদিন আপনারা যে পার্লামেন্টারিয়ানদের দেখেছেন তারা পার্লামেন্টে গিয়ে আদানি আম্বানি গোয়েঙ্কার এমপি হয়ে যান, আপনাদের কথা ভুলে যায়। এটাই হচ্ছে চরিত্র। আর পকেট ভরার জন্য ভোটের আগে দেশ সেবা সমাজ সেবা করবে, আর ভোট পিটে গেলে তখন হয়ে যাবেন ওই সমস্ত কর্পোরেটদের এমপি। আমি কর্পোরেটদের এমপি হব না, এই মানুষদের এমপি থাকবো। যদি তার থেকে এক চুল ছড়ে আসি তাহলে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমার বিরুদ্ধে আমি সেই ইতিহাস ঘোষণা করব যে আপনারা আমাকে শাস্তি দেবেন। এই একটি আহ্বান রাখি। আর পার্লামেন্টে বসে মোটা মোটা টাকা গুনে নেন দেশ সেবার নামে, আমি তাপস ব্যানার্জি ওই টাকা পকেটে বসে খাওয়ার জন্য ব্যবহার করব না। ও টাকা জনগণের মধ্যে বিলিয়ে দেবেন, যেভাবে আমাদের চেয়ারম্যান আজকে বিলিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের পার্টির ডিসিশন, এটাই হচ্ছে বিকল্প। আর বেশি সময় না নিয়ে শুধু বলবো, আগামী 1 জুন এটা ঘটনা আমাদেরকে যারা ছোট করে দেখছিলেন, বিভিন্ন কথা বলছিলেন, শুধুমাত্র এইটুক বলবো, এই মুহূর্তে লড়াই হচ্ছে আইএসএফ এর সাথে কার, সেটা ঠিক করবে অন্য দলেরা। আইএসএফ লড়াইতে আছে, আমি ক্যান্ডিডেট হিসাবে বলছি। 7টা বিধানসভা থেকে ঘুরে আমার অবজারভেশন, আইএসএফ ভার্সেস কার হবে, তৃণমূল না বিজেপির, সেটা ঠিক করবে ওরা। আমরা জানি আমরা লড়াই দিচ্ছি, আমি লড়াই দিচ্ছি না, আপনারা লড়াই দিচ্ছেন। আপনারা মাটি কামড়ে পড়ে থেকে 1 জুন বুথ আগলে রেখে মানুষের ভোটটাকে প্রয়োগ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এর অন্যায় অন্যথা যদি হয় আমাকে বলবেন, বাকিটা আমি বুঝে নেব কিভাবে মানুষের ভোট প্রয়োগ করতে হয়। এইটা বলেই আমি আপনাদের ভয় ভীতি উপেক্ষা করেও আজকে যারা এসছেন শুধু একটা কথা বলবো দেগঙ্গাবাসীর উদ্দেশ্যে। এমপি ল্যাট ফান্ডে কিছু কমিউনিটি হাউস তৈরি হয়েছে 34 লক্ষ টাকা করে। তাতে কত কোটি টাকা খরচা হয়েছে আপনারা জানেন। এখানকার যিনি প্রধান বা যারা ছিলেন তৃণমূলের, কত কোটি টাকা মেরেছে জানেন তো? ভালো মতন জানেন তো? এই কমিউনিটি হলগুলো থেকে কত কোটি টাকা মেরেছে কারা? যদি সেই মারার বিরুদ্ধে রায় দিতে হয় আর ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রায় দিতে হয়, তাহলে স্বচ্ছতায় ভরসা রেখে নওশাদ সিদ্দিকী চেয়ারম্যানের পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আমাকে আপনারা 1 জুন খাম চিহ্নে ভোট দেবেন, জয়যুক্ত করবেন। এই আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ বারাসাত লোকসভার আইএসএফ সমর্থিত প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয়কে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। বিশ্বজিৎ মাইতি মহাশয়। প্রথমেই বলি, এই বাংলার বাঘ বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে। আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি উপস্থিত আছেন, তাকে বসিয়ে বেশি কথা বলবো না আজকে। কয়েকটা কথা শুধু বলবো। দেগঙ্গার আওয়াজ, কাকুলিদি আপনি কি শুনতে পাচ্ছেন? দেগঙ্গার আওয়াজ। দেগঙ্গা এবার বলছে যে কাকুলিদি আপনি কলকাতার বাড়িতে থাকুন আর তাপসদা দিল্লিতে যাক। এই আওয়াজে দেগঙ্গায় আমাদের কাছে চাল চুরির টাকা নেই, 100 দিনের কাজের চুরির টাকা নেই, আমাদের কাছে আমপানের ট্রিপল চুরির টাকা নেই। আর এই দেগঙ্গাকে লুট করলো এই রহিমাদিরা, বাকিবুররা। এর শেষ দেখে ছাড়বে দেগঙ্গার মানুষ। কারণ দেগঙ্গা আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক
খাদ্যমন্ত্রী বাকিবুরকে দিয়ে, এই বিদেশকে দিয়ে, এবং বিদেশ এবং রহিমার মধ্যে আবার একটু জানেন তো মুখ দেখা দেখি নেই। আমরা বলছি নাটক বন্ধ করুন, দেগঙ্গাকে লুট করা হয়েছে, এবার আর নয়। হিন্দু মুসলমানের পলিটিক্স করে দেগঙ্গাকে রক্ষা করতে পারবেন না বিদেশরা। বাকিপুররা লুট করেছে। আর কাকুলিদি আপনি ভেবেছিলেন এই দেগঙ্গা আপনাকে 2019 সালে 74,000 ভোটে লিড দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল। আপনি এই দেগঙ্গাকে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আপনি এই দেগঙ্গাকে দাঙ্গা উপহার দিয়েছেন। দেগঙ্গার মানুষ তাই বলছে আর নয়, আমরা হিন্দু মুসলমান চাই না। আমার দলের চেয়ারম্যান আছে, উনি বলবেন পঞ্চায়েত থেকে লুট করলো, 100 দিনের কাজের টাকা লুট করলো। পঞ্চায়েতের থেকে শুরু করে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আর রহিমাদি সবাই পঞ্চায়েতটাকে গরিব খেটে খাওয়া মানুষের অধিকারটাকে লুট করলো। তাই 1 তারিখে নির্বাচনে চুপচাপ খামেছাপ। অনেক কথা বলার ছিল, শুধু এই কথাটা বলবো যে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কাকুলিদি তৃণমূলের সাংসদ নয়, তিনি বিজেপির সাংসদ। এই বারাসাতের বুকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার লুট হয়েছে। আর এই কাকুলিদি আঁচল পেতে টাকা নিতে দেখেছে দেগঙ্গার মানুষ, আর হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে। তাই আমরা বলতে চাইছি এই 15 বছরে কাকুলিদি এই দেগঙ্গাটাকে লুট করেছে, হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে, আমার দলের চেয়ারম্যান বলছেন আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে প্রার্থনা করবে, আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদে ডঙ্কা বাজিয়ে তারা প্রার্থনা করবে, আর আদিবাসী দলিত ভাইরা তারা হচ্ছে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আমরা এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেখতে চাই। তাই বাবুল সুপ্রিয় যতই দাঙ্গায় হাত রাখাক না কেন, বাবুল সুপ্রিয় বিজেপি দালালি করেছে, আমার ইমাম সাহেবের সন্তানকে খুন করেছে আসানসোলে। আর যখন আমরা দেখেছি একদল যুবক কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলে যখন আসানসোলকে সংখ্যালঘু ভাইদেরকে তাড়ানোর পরিকল্পনা করছে, আর একদল ভাই তখন আমাদের ইমাম সাহেবের ছেলে যখন খুন হয়েছিল আসানসোলে, তখন গিয়ে বলছে আমরা শেষ থেকে ছাড়বো। আর তখন সেই ইমাম মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে বলছে আমি আর চাই না আমার সন্তানকে বাবুল সুপ্রিয় বিজেপি খুন করেছে, আমি চাই না আমার কোন হিন্দু ভাইয়ের সন্তান আর রক্তাক্ত হোক, আমি একজন ইমাম মসজিদের, আমি চাই না আমার কোন মুসলমান সন্তানের আর তারা রক্তাক্ত হোক। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আমরা বুক চিতিয়ে লড়াই করব। একদিকে তাপস ব্যানার্জি, একদিকে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, সায়ন দাস, বিশ্বজিৎ মাইতি, আমরা বুক চিতিয়ে লড়াই করব, তবু সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না। তাই শেষ কথা বলি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। শুধু একটা কথা বলবো, আমার দলের চেয়ারম্যান বাংলার বাঘকে আটকানোর চেষ্টা হয়েছিল শাসনে, শাসন ছাড়ার রাতের ঘুম হারাম করে দিয়েছে। আর আমরা এই 1 তারিখের নির্বাচনে ইলেকশন কমিশনেরও রাতের ঘুম হারাম করে ছাড়বো, কারণ এখানে কোনো বাইনারি পলিটিক্স করা যাবে না। সেই কথাটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। আর এখনো এই গ্রামে গ্রামে ফুটো মস্তান শাহজাহানের বাহিনী কাজ করছে। শুধু এই কথাটা বলবো, গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমার দলের চেয়ারম্যান সেই কথাটাই বলতে এসেছে। বসিরহাটের কাটিহার, আবার বসিরহাটের কাটিয়াহাট এবং স্বরূপনগর থেকে এই 3য় জনসভা, তারপরে আবার মিটিং আছে। শুধু আমার ভাইদেরকে বলবো যেখানে যেখানে হাজার হাজার মানুষ আছেন, আপনার মোবাইলের ফ্ল্যাশটা শুধু অন করবেন, আমার নওশাদ সিদ্দিকী যখন বক্তব্য রাখবেন তো। সবাইকে অভিনন্দন জানিয়ে 1 তারিখের বোতাম টিপে খাম চিহ্ন চোর তাড়াবেন তো, দেগঙ্গা থেকে চোর তাড়াবেন তো, চোর তাড়াবেন তো। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ মাইতি স্যারকে। এখন সেইক্ষণ পড়ছে গরম, ঝরছে ঘাম, সরছে দিদি, আসছে খাম। এই খুশিতে বাংলার মানুষ বলছে তাই ভাইজান, ভাইজান,
অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে ভাইজান বক্তব্য রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন ফ্ল্যাশ জ্বালাতে হবে না, শেষে এটা করবো, শেষে দেবো। এটা এটা ধরো তো ভাই। আপনারা উপস্থিত হয়েছেন, কেন ভোট দিতে হবে, কি করতে হবে? ভাই এখানে পিছনে বসতে হবে, এখানটা ক্লিয়ার করতে হবে। অনেক মায়েরা দিক থেকে দেখছে, তোমাকে বলা হচ্ছে সব দিকে সরে আসো। অনেক নেতা কেতা হয়েছে, এবার বসো, অনেক হয়েছে, বসো 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 বাপ বসো, নাহলে এখন বসো বড়।